ইসরায়েলের রাজধানী তেল আবিবে আকাশে একের পর এক ধ্বংসাত্মক বিস্ফোরণ, মিসাইল আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে দালানকোঠা, ধূলিসাৎ হচ্ছে গুরুত্বপূর্ণ অবকাঠামো, আতঙ্কগ্রস্ত মানুষ খুঁজছে নিরাপদ আশ্রয়। এমন পরিস্থিতির ভিডিও ফুটেজ গাজা উপত্যকার বহু মানুষ সরাসরি দেখছে নিজেদের মোবাইল ফোনে। গৃহহীন ছিন্নমূল পরিবারগুলোর মুখে ফুটে উঠছে এক ধরনের দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তি, কারণ এতদিন ধরে যে দুঃস্বপ্ন তারা ভোগ করেছে এখন সেটাই ছড়িয়ে পড়েছে দখলদার শক্তির মাটিতে। গাজার বাসিন্দাদের চোখে এই দৃশ্য যেন এক নীরব বিজয়। বিগত 2 বছরে ইসরায়েলি সামরিক বাহিনীর বারবার আক্রমণে গাজা পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে। 20 মাস ধরে চলে আসা সেই সহিংস আগ্রাসনে মারা গেছে হাজার হাজার ফিলিস্তিনি, যাদের সিংহভাগই নারী ও শিশু। হাজার হাজার ভবন মাটিতে মিশে গেছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও ধর্মীয় উপাসনালয় রক্ষা পায়নি সেই ধ্বংসযজ্ঞ থেকে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো একাধিকবার এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও ইসরায়েলি সরকার তাদের অবস্থান পরিবর্তন করেনি। এই প্রেক্ষাপটে যখন ইরান একসঙ্গে বিপুল সংখ্যক মিসাইল ও ড্রোন আঘাত হানে ইসরায়েলের অভ্যন্তরে, তখন গাজার মানুষ সেটাকে দেখছে দীর্ঘদিনের রক্ত ঋণের প্রতিশোধ হিসেবে। ইরানের সামরিক ও কৌশলগত পরিকাঠামো এতটাই শক্তিশালী অবস্থানে পৌঁছেছে যে তারা একযোগে বহু দিক থেকে আক্রমণ চালাতে সক্ষম হয়েছে। এই প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি, প্রতিরক্ষা ইউনিট, জ্বালানি স্থাপনা এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আক্রমণের পেছনে যে রাজনৈতিক ও আদর্শিক শক্তি কাজ করছে তা ইরানের আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে পরিচালিত দীর্ঘমেয়াদী প্রতিরোধ কৌশল। ইরান শুধু গাজা নয়, ফিলিস্তিনের বৃহত্তর জনগোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দীর্ঘদিন ধরে সমর্থন করে এসেছে। মধ্যপ্রাচ্যে পশ্চিমা ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান গ্রহণকারী একমাত্র রাষ্ট্র হিসেবে ইরান নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করেছে। ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের রক্তের জবাব দিতে পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ারও পথে আছে ইরান। এই সম্ভাবনাকে কেন্দ্র করে ইসরায়েল ইরানের মাটিতে সরাসরি হামলা চালায়, যার মাধ্যমে তারা শুধু সামরিক নয়, রাজনৈতিকভাবে আয়াতুল্লাহ শাসিত প্রশাসনকে চাপে ফেলতে চায়। কিন্তু এই হামলার ফল উল্টো হয়েছে। আঘাত হানার কয়েকদিনের মধ্যেই ইরান পাল্টা আক্রমণ শুরু করে এবং তা মাত্রাতিরিক্তভাবে ধ্বংসাত্মক পর্যায়ে পৌঁছায়। বিশ্লেষকরা বলছেন, ইরানের প্রতিশোধ এবার শুধু সামরিক পদক্ষেপ নয়, একটি মনস্তাত্ত্বিক বার্তা। তেল আবিব, হাইফা, আশদোদ কিংবা তিবেরিয়াস এসব শহরে এখন গাজার মতো আতঙ্ক বিরাজ করছে। রাতভর বেজে চলেছে সাইরেন, নাগরিকরা নিচে বাংকারে ছুটছে, স্কুল অফিস বন্ধ, চিকিৎসা সেবা ভেঙে পড়ছে। গাজায় যেমন পরিবার পরিজন হারিয়ে মানুষ অভ্যস্ত হয়ে উঠেছে বেঁচে থাকার নতুন কৌশলে, তেমনি এখন ইসরায়েলের নাগরিকরাও প্রথমবারের মতো সেই দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি। এই বাস্তবতা গাজার মানুষের কাছে এক ঐতিহাসিক ঘটনার প্রতিচ্ছবি। তাদের দৃষ্টিতে এটি একটি রাজনৈতিক প্রতিরোধের প্রতীক, যেখানে পশ্চিমা সমর্থিত এক রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার শক্তি একমাত্র ইরানের আছে। গাজাবাসীদের একটি বড় অংশ মনে করছে, ইসরায়েল যতই আক্রমণ করুক না কেন, এই প্রথমবার তাদের ভয় পাওয়া গেছে এবং এই আতঙ্কই ভবিষ্যতের প্রতিরোধ গড়ে তোলার অনুপ্রেরণা। ইরানি নেতৃত্ব বারবার বলেছে, ফিলিস্তিন ইস্যু তাদের রাষ্ট্র দর্শনের কেন্দ্রে। এ কারণেই তারা ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে অর্থ, অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে এসেছে। এই সমর্থন গোপন নয়, বরং এটি আন্তর্জাতিক কূটনীতির মঞ্চেও ইরান প্রকাশ্যে বলে এসেছে। এই কারণে গাজা উপত্যকার মানুষ মনে করে, ইসরায়েলের বিরুদ্ধে এই পরিণতি তাদের একক চেষ্টার ফল নয়, এটি দীর্ঘদিনের এক আঞ্চলিক ঐক্যের ফলাফল। ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েল তার সামরিক ও বেসামরিক খাতের মধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। একাধিক সামরিক ঘাঁটি অচল হয়ে গেছে, রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট ভেঙে পড়েছে এবং দেশের প্রধান শহরগুলোতে কার্যত জরুরি অবস্থা জারি রয়েছে। এই অবস্থায় গাজার বহু নাগরিক মনে করছেন, এই প্রতিশোধ হলো সেসব ফিলিস্তিনি শিশুর কান্নার জবাব, যারা বোমা বর্ষণে মা বাবা হারিয়ে ধ্বংসস্তূপে কান্না করেছে। যুদ্ধের প্রথম সপ্তাহে ইরানি হামলার ফলে ইসরায়েলের অন্তত 120টিরও বেশি স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে প্রশাসনিক ভবন, ব্যাংক, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি মজুদ স্টোরেজ এবং সামরিক গবেষণা সংস্থা। আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বহু আক্রমণ প্রতিহত করতে পারলেও অতিরিক্ত আঘাতে তা কার্যকারিতা হারাতে শুরু করেছে বলে ইসরায়েলি মিডিয়া সূত্র নিশ্চিত করেছে। গাজার প্রতিরোধ গোষ্ঠীও এই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে। এই যৌথ আঘাতের ফলে তেল আবিবের সুরক্ষা বলয় ভেঙে পড়েছে এবং সাধারণ নাগরিকরা আতঙ্কে ঘর ছেড়ে শরণার্থী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ইরানের মিসাইল আক্রমণের মধ্য দিয়ে গাজা একটি কৌশলগত উপকার লাভ করছে। এতদিন পর্যন্ত গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো আন্তর্জাতিক চাপের মুখে কার্যত একা লড়ছিল। এবার তারা একটি বৃহৎ আঞ্চলিক শক্তির সরাসরি কার্যকরী সহযোগিতা পাচ্ছে। ইরান যে শুধু অস্ত্র পাঠাচ্ছে তা নয়, এবার সরাসরি যুদ্ধের ময়দানে ঢুকে পড়েছে। এর ফলে গাজার প্রতিরোধ আন্দোলন নতুন মাত্রা পাচ্ছে। এই পরিবর্তন শুধু গাজার অভ্যন্তরে নয়, গোটা ফিলিস্তিনের প্রতিরোধ নীতিতে আমূল পরিবর্তন আনছে।
নিহতের সংখ্যাও এই যুদ্ধের এক নির্মম বাস্তবতা। বিগত ২০ মাসের সংঘাতে ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারিয়েছে প্রায় ৫৫,০০০-এর বেশি ফিলিস্তিনি। নিহতদের সিংহভাগই ছিল বেসামরিক নাগরিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই মৃত্যুর পাশাপাশি ১ লাখের বেশি মানুষ গুরুতর আহত হয়েছে, যারা এখন চিকিৎসা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। ইসরায়েলি হামলায় প্রায় ৭৫% অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, পানি সরবরাহ লাইন সবকিছু ভেঙে পড়েছে। এ নিঃস্ব গাজার মানুষ আজ একটি দৃশ্য দেখছে, যেখানে ইসরায়েলি পরিণত হয়েছে একটি নতুন যুদ্ধক্ষেত্রে। প্রতিদিন সেখানে ক্ষয়ক্ষতি, আহত শরণার্থী, আতঙ্কগ্রস্ত নাগরিকের সংখ্যা বাড়ছে। এই বাস্তবতা গাজার মানুষের মধ্যে এক ধরনের মানসিক স্বস্তি এনে দিচ্ছে, যদিও তারা যুদ্ধ চায় না। তবে দীর্ঘদিনের দখলদারির প্রতিশোধ এবার ইতিহাসের এক নতুন পৃষ্ঠা লিখছে। গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোও নতুনভাবে সংগঠিত হচ্ছে। হামাস, ইসলামিক জিহাদ, পপুলার ফ্রন্ট সহ একাধিক সংগঠন ইরানের হামলার সঙ্গে নিজেদের কৌশলগত সমন্বয় তৈরি করেছে। ফলে প্রতিটি আঘাত, প্রতিটি প্রতিক্রিয়া এখন অনেক বেশি সংগঠিত, সমন্বিত এবং কৌশলগত। একদা যেসব গোষ্ঠী আলাদা আলাদা লড়ছিল, এখন তারা একটি আঞ্চলিক প্রতিরোধ চক্রে রূপ নিচ্ছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। এই চক্রে শুধু গাজা বা ফিলিস্তিন নয়, যুদ্ধ হয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, সিরিয়ার কিছু প্রতিরোধী গোষ্ঠী, এমনকি ইরাকের কিছু শিয়া মিলিশিয়াও। ফলে যুদ্ধ এখন আর দ্বিপাক্ষিক নয়, এটি পরিণত হয়েছে এক ত্রিমাত্রিক আঞ্চলিক সংঘাতে, যেখানে প্রতিটি হামলা আন্তর্জাতিক কূটনীতিতে চাপ সৃষ্টি করছে। পশ্চিমা দেশগুলো, বিশেষত যুক্তরাষ্ট্র ও ইউরোপের শক্তিগুলো এখন এক জটিল সমীকরণে পড়ে গেছে, কারণ তারা যেমন ইসরায়েলকে সমর্থন দিতে চায়, তেমনি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের ভার বহন করতেও অপারগ। ইরানও এই কৌশল জানে। তারা জানে যুদ্ধ দীর্ঘ হলে পশ্চিমাদের মধ্যে বিভাজন তৈরি হবে। একদিকে ইসরায়েলকে বাঁচাতে চায়, অন্যদিকে নিজেরা সরাসরি যুদ্ধে না জড়িয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে যুদ্ধ চালাতে চায়। এই বাস্তবতা বুঝে ইরান যুদ্ধ শুরু করলেও তার পরিধি বাড়ানোর কৌশল নিচ্ছে ধাপে ধাপে। গাজা এখন এই বৃহৎ কৌশলগত খেলায় একটি প্রতীক। যে অঞ্চল এতদিন প্রতিদিন নিহত দেখেছে, আজ সেই অঞ্চল এক ভিন্ন মানসিকতায় প্রবেশ করেছে। তারা দেখছে শত্রুর দুর্বলতা, ভয়, আত্মরক্ষার চেষ্টার ব্যর্থতা। এ দেখার মধ্যে জন্ম নিচ্ছে নতুন প্রতিরোধ চেতনা, যে চেতনা একদিন অস্ত্র না নিয়েও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। ইসরায়েল এই বাস্তবতা বুঝছে। এ কারণে তারা আবারও গাজার উপর হামলা বাড়িয়ে দিয়েছে। প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর অভিযান, বোমাবর্ষণ, খোঁজ তল্লাশি, ধরপাকড় সবকিছু চলছে জোরে সোরে। কিন্তু এবার এই হামলাগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ গাজার মানুষ এখন দেখছে ইসরায়েল দুর্বল, আহত এবং বিভ্রান্ত, এবং এই উপলব্ধি ভবিষ্যতের সবচেয়ে বড় অস্ত্র।